বারংবার সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থাপ্পড় না লাথ জুতো খেয়ে আসছে, বাংলার মুখ কালো করছে। একনায়কতন্ত্র, একটা ডিক্টেটরশিপ বাংলায় চালাতে চাইছে উনি। গণতন্ত্রর হত্যা তো মুখ্যমন্ত্রী করেছে। গণতন্ত্রের হত্যা বারংবার যে মুখ্যমন্ত্রী করছে সেটা প্রকাশ্যে এসছে। এটা ওরা আগে নিশ্চিত করুক যে 4ঠা মের পর যখন এই সরকারটা থাকবে না, তৃণমূল কংগ্রেস নামক তো কোনো দলই থাকবে না। তারা জেলের ভাত খাবে না সৎ পথে কিছু রোজগার করে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করবে, সেটা ওরা এখন থেকে ভাবা শুরু করুক। বাংলার মানুষ অনেক আশা প্রত্যাশা করে 2011 সালে ওনাকে ক্ষমতার চেয়ারে বসিয়েছিল স্রোতের বিরুদ্ধে গিয়ে। তারপরে যে উনি এইভাবে চরম বিশ্বাসঘাতকতা করবে আমরা সেটা আশা করিনি। ইডি যখন এখানে রেড মারতে আসলো, মানে আমাদের জীবনে আমরা সিনেমার পর্দায় ছাড়া কোনোদিনও দেখিনি যে ইডির হাত থেকে কেউ গিয়ে সেই স্পর্ধা দেখাতে পারে যে ফাইল নিয়ে চলে আসবে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সেটা করে দেখিয়েছে। ক্যান্ডিডেটদের নাম ঘোষণা করার আগে উনি বলছিল যে 2026-এর 4ঠা মের পরে নাকি যারা বিজেপি করে ওদের পিঠে পোস্টার লাগিয়ে ঘোরাবে যে আমি বিজেপি করি না। একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে কোনোদিনও একজন এই কথা বলতে পারে? তাহলে এই যে রাজনৈতিক প্রতিহিংসাগুলো আমাদের রাজ্যে হয়, সেটা তাহলে মেনে নিতে হবে যে ওনার ইন্ধনেই হয়। আবারও আজকে সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম থাপ্পড় খেলো রাজ্য। কেন্দ্রে যদি মুখ্যমন্ত্রী থাকতো, কেন্দ্রে ধরুন আপনাদের সরকার রয়েছে, এরকম মুখ্যমন্ত্রী করলে কি করতেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু এরকম প্রশ্ন রাখলেন, প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্য সরকারের যিনি আইনজীবী রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কি দেখুন, বলবেন? বারংবার সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থাপ্পড় না লাথ জুতো খেয়ে আসছে, বাংলার মুখ কালো করছে। আমরা বাঙালি, আমরা পশ্চিমবঙ্গবাসী, বাংলার বাইরে গিয়ে বলতে লজ্জা লাগে এখন। সেই জায়গায় বাঙালিদের নিয়ে চলে গেছে। এটা বাঙালিদের অপমান, এটা পশ্চিমবঙ্গবাসীর অপমান যে আমাদের মানে ভাগ্য করে আমরা এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছি। বাংলার মানুষ অনেক আশা প্রত্যাশা করে 2011 সালে ওনাকে ক্ষমতার চেয়ারে বসিয়েছিল স্রোতের বিরুদ্ধে গিয়ে। তারপরে যে উনি এইভাবে চরম বিশ্বাসঘাতকতা করবে আমরা সেটা আশা করিনি। সিবিআই এর হাত থেকে কোনো রকম ভাবে তো বাঁচতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার তিনি চেষ্টা করে চলেছেন আইপ্যাক কাণ্ডে। দেখুন, ইডি যখন এখানে রেড মারতে আসলো, মানে আমাদের জীবনে আমরা সিনেমার পর্দায় ছাড়া কোনোদিনও দেখিনি যে ইডির হাত থেকে কেউ গিয়ে সেই স্পর্ধা দেখাতে পারে যে ফাইল নিয়ে চলে আসবে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সেটা করে দেখিয়েছিল। নির্বাচনী তালিকা ছিল, পার্টি স্ট্র্যাটেজি ছিল। নির্বাচনী তালিকা, পার্টি স্ট্র্যাটেজি কি 2024 সালে রেডি হয়েছিল? সেই ফাইলে দেখা গেছিল যে 2024 সাল লেখা রয়েছে। 2024 সালে তো আর 2026-এর নির্বাচনী তালিকা রেডি হয়নি। এটা ভাওতাবাজির কথাবার্তা বাংলার মানুষ আর নিচ্ছে না, বিশ্বাসই করছে না ওনাকে। উনি যা বলে সেটাকে একটা টাইম পাস হিসেবে মানুষ ওটাকে একটা জোক মনে করে। উনি নতুন নতুন ওয়ার্ড, শুভনন্দন একদিন ভুলে বলে মানুষ স্লিপ অফ টাঙে একটা ভুল ওয়ার্ড বলতেই পারে, কিন্তু তারপর থেকে শুভনন্দনটাকে উনি একটা ওয়ার্ড বানিয়ে দিয়েছে। বাংলার কোন ডিকশনারিতে এই ওয়ার্ডটার মানে পাওয়া যাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে একনায়কতন্ত্র চলছে, বিরোধীরা সবাই একযোগে প্রতিবাদ করবে। একনায়কতন্ত্র, একটা ডিক্টেটরশিপ বাংলায় চালাতে চাইছে উনি। বিরোধীদের কণ্ঠ রোধ করে বিরোধীদের প্রচার করতে দেবে না, বিরোধী পার্টি করলে তাদেরকে মিথ্যে মামলায় জেলে ভরে দেওয়া হয়, বিরোধীদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয় না। একটা গণতান্ত্রিক দেশে, একটা গণতান্ত্রিক রাজ্যে কোথায় এটা সম্ভব? পশ্চিমবঙ্গের বাইরে এ ধরনের দৃশ্য আর কোথাও দেখা যায় না। রাজনৈতিক হিংসা যে এতটা চরম পর্যায়ে যেতে পারে সেটা শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীই দেখিয়েছে। উনি আগের দিন যখন মানে প্রেস মিট করে তালিকা প্রকাশ করছিল তাদের ক্যান্ডিডেটের, তার আগে ক্যান্ডিডেটদের নাম ঘোষণা করার আগে উনি বলছিল যে 2026-এর 4ঠা মের পরে নাকি যারা বিজেপি করে ওদের পিঠে পোস্টার লাগিয়ে ঘোরাবে যে আমি বিজেপি করি না। একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে কোনোদিনও একজন এই কথা বলতে পারে? তাহলে এই যে রাজনৈতিক প্রতিহিংসাগুলো আমাদের রাজ্যে হয়, সেটা তাহলে মেনে নিতে হবে যে ওনার ইন্ধনেই হয়, ওনার ইশারাতেই হয়, আর উনি সেটাকে সাপোর্ট করে। মানে আমাদের জন্য লজ্জা এটা যে আমরা এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছি। গণতন্ত্রকে বাঁচাতে চক্রান্তের বিরুদ্ধে লড়বে সবাই, একজোট হন। কে বাম কে রাম দেখার দরকার নেই। কে এই বার্তা দিচ্ছে? কে চাইছে গণতন্ত্রকে বাঁচাতে? গণতন্ত্রের হত্যা তো মুখ্যমন্ত্রী করেছে। গণতন্ত্রের হত্যা বারংবার যে মুখ্যমন্ত্রী করছে সেটা প্রকাশ্যে এসছে। প্রাতিষ্ঠানিকভাবে আমাদের বাংলার বোন অভয়াকে তারা খুন করেছিল, খুন করে তার প্রমাণ লোপাট করার জন্যে এমন পর্যায়ে চলে গেছিল যে আমাদের এখানকার বিধায়ক যিনি আছেন নির্মল ঘোষ, উনি তার দেহ যখন এখানে আসে সেটাকে অতি তৎপর হয়ে দাহ করতে নিয়ে চলে যায়, যাতে আবার পোস্টমর্টম করার আবেদন না করা যায়, যাতে ওনার পরিবারের লোককে যেন কেউ না বলতে পারে যে আবার একটা পোস্টমর্টম করা হোক, যে সঠিক
পোস্টমর্টম রিপোর্ট আসুক, সেই সুযোগটা পর্যন্ত দেওয়া হয়নি। হসপিটালে রাতারাতি ভাঙচুর করা শুরু করে দিল। এগুলো বাংলার মানুষ দেখেছে, ওনার কথায় কেউ বিশ্বাস করে না, আর কোনো গ্রহণযোগ্যতাই নেই বাংলার মানুষের কাছে। বিকল্প তারা খুঁজে নিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। প্রথম প্রতিজ্ঞা লক্ষ্মী ভান্ডার, দ্বিতীয় প্রতিজ্ঞা হচ্ছে মাথার উপরে চাঁদ, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের থেকে লক্ষ্মীর সুরক্ষা এখন মানুষ বেশি চায়। নিজের বাড়ির মা বোনের সুরক্ষা নিশ্চিত করার জন্য বাঙালিরা তৎপর হয়ে উঠেছে। তারা লক্ষ্মীর ভাণ্ডারটা একটা সরকারি প্রকল্প, সে টাকা তো নেবেই, কিন্তু নিয়ে ভোটটা গিয়ে এবার পদ্ম ফুলেই দেবে। মাথার উপরে ছাদ পিএম আবাস যোজনায় আসছে, সেটার উপরে শুধু ভাউতা মেরে স্টিকারটা লাগানো হচ্ছে রাজ্য সরকারের। তো যদি বাড়ির উপরে ছাদ দেওয়া হয়, সেই ছাদটা পিএম আবাস যোজনার আওতায় হচ্ছে, কেন্দ্র সরকারের প্রকল্প। আর তারপরে যে যুবসাথী যেটা শুরু করেছিল, সেটা ঢপের সাথী। কত লোক, 21-22 লক্ষ লোক আবেদন করেছে, কিন্তু পেয়েছে কতজন? 80,000 86,000 লোক। তো এটা তো একটা পলিটিক্যাল গিমিক। প্রত্যেকটা মুভমেন্ট এই সরকার করছে যেগুলো, সেগুলো শুধু আইওয়াশ, পলিটিক্যাল গিমিক ছাড়া আর কিছুই করছে না। ভোটের আগে বিজেপির প্রার্থীরা দাড়ি কামিয়ে দিচ্ছেন। দেখুন, এগুলো তো কিছু পলিটিক্যাল স্টান্ট, একটা প্রচারের আলোয় আসার জন্য অনেকেরই করতে হয়। সে তো রান্নার মশলা গুঁড়িয়ে দিচ্ছে তৃণমূল প্রার্থীও। তো এগুলো নিয়ে রাজনীতি করার কিছু নেই। মানুষের সাথে, মানুষের পাশে আছে, সেই বার্তাটা দেওয়ার জন্য জনসংযোগের একটা মাধ্যম এটা। অমিত শাহ এসেছিলেন, কিন্তু ভোট হলেই আর হুদিশ পাবেন না। অমিত শাহ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। হদিশ পাবে কি পাবে না, আর কারা কি করবে, সেটা ওরা আগে নিশ্চিত করুক। যে 4 মের পর যখন এই সরকারটা থাকবে না, তৃণমূল কংগ্রেস নামক তো কোনো দলই থাকবে না। তারা জেলের ভাত খাবে, না সৎ পথে কিছু রোজগার করে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করবে, সেটা ওরা এখন থেকে ভাবা শুরু করুক। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, সেটা হলো যে বিজেপির আজকে সূত্র মারফত খবর যে থার্ড যে লিস্ট প্রার্থী তালিকা, সেটা বেরোনোর কথা রয়েছে। অভয়ার মায়ের দাঁড়ানোর একটা সম্ভাবনা, ঘোর সম্ভাবনা রয়েছে এই পানিহাটি থেকে। কিন্তু কলতান দাশগুপ্ত, যার লড়াইটা ছিল একেবারেই অভয়া আন্দোলনকে কেন্দ্র করে, সেই কলতান দাশগুপ্তই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানিহাটি সিপিএম প্রার্থী। দেখুন, প্রথমে আমি বলে দিই যে অভয়ার মা যদি নাও দাঁড়াতো এবার, তাহলেও পানিহাটিতে বিজেপি এবার পদ্ম ফুটতই। তার কারণ, একদিকে যে লড়ছে সে হলো 5 বারের বিধায়ক নির্মলবাবুর ছেলে। সে নিজের বাবার পরিচয়ে নির্বাচনটা লড়তো। সে নিজে অভয়াকাণ্ডে প্রমাণ লুটপাটের মূল কাণ্ডধারীদের মধ্যে একজন। তার নিজেরই বৌমা, মানে আমাদের যে প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তার বৌদি এসএসসি টেন্টেড লিস্টে নাম রয়েছে। তো সে নিজের এই পরিচয় নিয়ে কি করে মানুষের কাছে গিয়ে ভোট চাইবে? তারপর তীর্থঙ্কর ঘোষ ভোটে দাঁড়ানোতে দলেরই অধিকাংশ লোক তার বিরুদ্ধে চলে গেছে। তারা খুশি নয় যে এতদিন ধরে রক্ত ঘাম ঝরিয়ে যারা দলটা করলো, তারা কি এই একটা পরিবারেই সীমিত থেকে যাবে? মানে রাজার ছেলেই রাজা হবে, নেতার ছেলেই নেতা হবে, এই পরিবারতন্ত্রের জাল থেকে পানিহাটির মানুষ বেরাতে চায়। কলতান যেই ইস্যুটা নিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল, সে অভয়া আন্দোলনে একটা ভালো ভূমিকা নিয়েছিল, অবশ্যই সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু অভয়া আন্দোলনটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। অভয়া আন্দোলনটা জনসমর্থন, মানে সাধারণ মানুষের আন্দোলন ছিল। যেই আন্দোলনটায় মানুষ নিজের ভাব আবেগ দিয়ে, মানে একটা বহিঃপ্রকাশ হয়েছিল সাধারণ মানুষের। সেই জায়গায় দাঁড়িয়ে পানিহাটিতে কলতান এসে অভয়াকে সামনে রেখে অভয়ার নামটা নিয়ে রাজনীতিকরণ করার চেষ্টা করেছে। সেই জায়গায়ও সে অনেকটাই ব্যাকফুটে থাকবে। তার কারণ, অভয়া আন্দোলনে এই কলতান বলুন বা সিপিএমের যারা এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা করেছিল, তারা প্রচুর মানুষের থেকে টাকা তুলেছে। সেটা কিন্তু অভয়ার বাবা মা জানতে পারে। কিন্তু এখানে অভয়ার মা সরাসরি অভিযোগ করছে যে অভয়াকে নিয়ে তারা নাকি শুধু ভোটের রাজনীতি করে গেছে, এবং সিপিএম নাকি তৃণমূলের ভোট কাটোয়ার কাজ করে। অবশ্যই তাই। অভয়ার আন্দোলনটাকে সামনে রেখে তারা, মানে সিপিএম, নিজেদেরকে আবার করে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল। সেই জায়গাটায় যদি অভয়ার মা নিজেই আমাদের বিজেপির থেকে প্রার্থী হয়, সেটা কিন্তু তার কাছে আর কিছু মুদ্দাই থাকলো না। মানে তৃণমূল কংগ্রেসের যে ক্যান্ডিডেট, তার কাছেও কিছু মুদ্দা নেই। সে অভয়ার বিরুদ্ধে কি বলবে? সে যদি এই আন্দোলনটার বিরুদ্ধে, সে যদি এই অভয়ার বিরুদ্ধে একটা কথাও বলে, তাহলে কিন্তু তার ভোট মাইনাস হবে। আর কলতান যেই মুদ্দা নিয়ে পানিহাটিতে এসেছিল, যে আশা করে পানিহাটিতে এসেছিল যে সে অভয়াকে সামনে রেখে আন্দোলনটা করবে, অভয়াকে সামনে রেখে ভোট প্রচারটা করবে, সেই জায়গা থেকে কিন্তু কলতানও অনেকটা পিছিয়ে গেল। অভয়ার মা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সিপিএম এই আন্দোলনটাকে সামনে রেখে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সিপিএম অভয়ার নামটাকে বিক্রি করে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। সিপিএম অভয়ার নাম করে রাজ্যবাসীর থেকে, দেশবাসীর থেকে টাকা কারচুপি করেছে, যেটার হিসেব দিতে পারেনি।
ওরা প্রত্যেকটা ছেলে যারা যারা অভয়া আন্দোলনে পার্টিসিপেট করেছিল সিপিএম এর পক্ষ থেকে, প্রত্যেকে বারংবার এসে অনেকেই ইচ্ছে প্রকাশ করেছে কাকু কাকিমার কাছে যে আমরা পানিহাটি থেকে ভোটে দাঁড়াতে চাই। আরে তোমরা যদি অভয়ার আন্দোলনটা নিজের মন থেকে করে থাকতে, যদি তোমরা অভয়ার আন্দোলনটা সত্যি ন্যায় বিচারের জন্য করে থাকতে, তোমরা ভোটের রাজনীতিতে কেন পার্টিসিপেট করতে চাইছিলে? তো সেই জায়গাটাকেই পুরো ধূলিসাৎ করে দেওয়ার জন্য অভয়ার মা নিজেই ইচ্ছে প্রকাশ করেছে যে পানিহাটি থেকে উনি দাঁড়াতে চায়, আর পানিহাটি থেকে উনি দাঁড়ালে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিজেপি জয়লাভ করবে। নারায়ণ ব্যানার্জি থেকে শুরু করে বিজেপির শীর্ষ মহল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর মানুষদের কাছ থেকে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থেকে একটা প্রশ্ন উঠছে যে যে লড়াইটা অভয়ার জন্য ছিল সেই জায়গায় দাঁড়িয়ে পানিহাটিতে সিপিএম প্রার্থী অলতান দাশগুপ্ত তার মনোনয়নপত্র উইথড্র করে নিক। আপনিও কি এটার সাথে সহমত? সোশ্যাল মিডিয়াতে আমি সেটা নিয়ে সরব হয়েছিলাম, অনেক সংবাদ মাধ্যমে সেটা কাছেও এসেছিল যে আমাদের কথা একটাই, যে সত্যিই যদি ন্যায় বিচারের জন্য আন্দোলনটা করে থাকে, অভয়ার মাকে যদি ভারতীয় জনতা পার্টির থেকে ক্যান্ডিডেট করা হয়, তাহলে কলতানের মানবিকতার খাতিরে উচিত যে সে প্রত্যাহার করে নিক, সে উইথড্র করে নিক।